ফার্স্ট অফ অল দেখুন, আমি যেটা করব আমাদের 11 নম্বর ক্লাসে মূলত কাজ হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়, ওয়ার্ডপ্রেসে কাজ করতে হয়। ওয়ার্ডপ্রেসের কাজ হচ্ছে আজকে। ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস কি এটা যদি জানতে চান তাহলে আমরা একটু গুগলে সেখানে সার্চ করলাম ওয়ার্ডপ্রেস উইকিপিডিয়া। ওয়ার্ডপ্রেসটা কি এটা সম্বন্ধে আমি জানতে চাচ্ছি। হুম, জেনে গেলে তাতে কি? তুমি কি সারাদিন এখানে থাকবা? যখন থাকবো তখন ইউজ করবা, কে মানা করছে তোমাকে? আচ্ছা, আমরা একটু ওয়ার্ডপ্রেসের উইকিপিডিয়ার মধ্যে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মজার বিষয়টা হচ্ছে কিছুদিন আগে, জাস্ট 10 থেকে 15 দিন আগে ওয়ার্ডপ্রেসের নতুন একটা ভার্সন আসছে, ওয়ার্ডপ্রেস আপডেট হয়েছে। ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কাস্টমাইজেশন, যেটা একটা সিএমএস। আমরা যদি এখানে সার্চ করি সিএমএস লিস্ট, তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলো সিএমএস আসবে। এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের এক একটা সিএমএস, যে সিএমএস গুলো সব পিএইচপি দেওয়া করা। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা আমাদের ইউজার ফ্রেমওয়ার্ক বলতে পারি পিএইচপির। যেখানে দেখতে পাচ্ছি আমি ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, মেজেন্টো, টাইপো, এগুলো সব কিছুই এক একটা আমাদের ফ্রেমওয়ার্ক। কার? পিএইচপির। পুরো ওয়ার্ডপ্রেসটা করা হচ্ছে পিএইচপি দিয়ে, ঠিক আছে? এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা কেন দেখবো, কারণ ওয়ার্ডপ্রেসে সব থেকে ব্যবহার বিধি বেশি, এটা সব থেকে ইউজার বেশি, ব্যবহার হয় বেশি। আর এটার আর একটা মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের কস্টিং কম। একটা ওয়েবসাইট বানাতে গেলে হয়তো বা 10 থেকে 12 বা সর্বোচ্চ 15,000 টাকার মধ্যে একটা ভালো ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এটা হচ্ছে মূলত কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেসে মূলত থিম পাওয়া যায়, থিমগুলো কিনে নিতে হয়। থিমগুলো কেনার জন্য আমাদের একটা সাইট আছে, থিম ফরেস্ট। এই থিম ফরেস্ট, এখানে থিম পাওয়া যায়, অনেক ধরনের থিম বা ডিজাইন এখান থেকে পাওয়া যায় কেনার জন্য। তো আমি যদি এখানে একটু সার্চ করি, যে কোনো একটা থিম সার্চ করি, যেমন আমি একটা থিম সার্চ করলাম, যেমন উডমার্ট। এই যে এটা এটা হচ্ছে একটা থিম, জাস্ট একটা থিম। এই থিমটার প্রাইস কত দেখেন তো? $59। এটা কতবার সেল হয়েছে? 40.2K, মানে হচ্ছে 40,200 বার মানুষ এটা কিনেছে। তাহলে এই $59 করে যদি এতবার মানুষ কেনে, তাহলে বুঝতে পারতেছেন এটার ভ্যালু কোথায় চলে গেছে। এই থিমটার বাংলা টাকা হিসাব করলে 125 কোটি টাকা আসে, শুধু এই থিমটার সেল হয়েছে, ঠিক আছে? তো এটা যদি আপনি ওপেন করেন দেখবেন এই থিমের অনেকগুলো ডেমো আছে আমাদের। এই থিমের প্রায় 150-এরও বেশি ডেমো আছে, মানে হচ্ছে একটা থিম কিনলে আপনি 350-এরও বেশি টেমপ্লেট পাবেন। নিচে আসেন, আমি যদি এটার ডেমোগুলো একটু দেখাই। আমরা যে কোনো একটা ডেমো ওপেন করতেছি, এগুলো হচ্ছে এক একটা ডেমো। দেখেন, এই একটা থিম কিনলে আপনি এতগুলো ডেমো পাবেন। এই একটা ওয়েবসাইটের মধ্যে এতগুলো ডেমো, একটা ডেমো আমি ওপেন করলাম, যে কোনো একটা ডেমো আমি ওপেন করলাম। আমি যদি থিমগুলো কিনি, আমি যদি এই থিমটা কিনি, তাহলে এই ডেমোগুলো আমি অলরেডি পেয়ে যাবো। দেখেন অলরেডি এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করা আছে, দেখছেন? ফুল একটা ওয়েবসাইট ডিজাইন করা আছে, এটা কিন্তু রেসপন্সিভ। ওয়ার্ডপ্রেসের সমস্ত থিমই রেসপন্সিভ করা থাকে। এই থিমটা আপনি কেনার পরে জাস্ট আপনার ডোমেন হোস্টিং এটা ইনস্টল করার পরে আমি এটাকে কাস্টমাইজেশন করব। ওয়ার্ডপ্রেসে মূলত কাস্টমাইজেশন, এখানে মেনুগুলো চেঞ্জ করা, এখানে লোগোটা চেঞ্জ করা, এই পিছনে যে আমার ব্যাকগ্রাউন্ড আসতেছে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, এখানে লগইন সিস্টেম। তারপর হচ্ছে যখন আরও নিচে আসবেন, এখানে এই প্রোডাক্টগুলো আপনি আপনার যেই প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্টটা এখানে ইউজেস করবেন। ওই ফরম্যাটটা আমি এখানে ইউজেস করব। দেন নিচে আসেন, এই যে ওদের ফরম্যাটগুলো, জাস্ট এগুলোকে চেঞ্জ করার কাজই হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আমরা জাস্ট এরকম একটা থিম কিভাবে আপলোড করতে হয়, আমরা কিভাবে থিমটা আপলোড করব, কোথায় আপলোড করব, এই জিনিসটা দেখব। তো আমি এটা হচ্ছে জাস্ট একটা ডেমো, এরকম অনেক ডেমো আছে। আমি এখানে দেখেন এই প্রত্যেকটা এক একটা ডেমো, এটা আবার অন্য আরেকটা ডেমো। থিম কিন্তু একটাই।
একটা থিমের মধ্যেই আমাকে এতগুলো ওয়েবসাইটের ডেমো বা হচ্ছে আমাকে কি বলে সিস্টেম দিচ্ছে ইউজ করার জন্য। দেন আমি যদি নিচে আসি তাহলে দেখবো এটাও একটা ওয়েবসাইট চলে আসছে, আমি এটাকেও ডিজাইন করে নিতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট কাস্টমাইজেশন। একটা থিমের অনেকভাবে কাস্টমাইজেশন করা যায়, অনেকগুলো ডেমোকে কাস্টমাইজেশন করা যায়। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমের কেনার সিস্টেমটা বা থিমের বিষয়টা। নিচে আসলাম, নিচে এসে এই ওয়ার্ডপ্রেসটা ফাউন্ড হয়েছে 2003-তে, 27 মে 2023, আজ থেকে প্রায় 18 বছর আগে ওয়ার্ডপ্রেসটা আমাদের রিলিজ হয়েছে। এটার সর্বশেষ আমাদের ভার্সন ছিল 5.8। কিছুদিন আগে, মাত্র 10-15 দিন আগে এটার একটা আপডেট আসছে, যে আপডেট হচ্ছে ওয়ার্ডপ্রেস 5.9, যেটা আমরা দেখতে পাচ্ছি 25 জানুয়ারি আমাদের ওয়ার্ডপ্রেসের আপডেটটা আসছে। আচ্ছা, এদের একটা রিপোজিটরি এটা, আর আমাদের এটা প্রায় রিটেন বাই পিএইচপি। আমরা আগেই বলেছিলাম, ক্লাস শুরুতেই বলেছি যে পুরো ওয়ার্ডপ্রেসটা বানানো হয়েছে বা করা হয়েছে পিএইচপি দিয়ে, এটা পিএইচপির উপর নির্ভরশীল। তো যারা পিএইচপি জানে এটা, তারা হচ্ছে কি বলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবে, পিএইচপির র কোডিং চেঞ্জ করে কাস্টমাইজেশন করতে পারবে যদি কেউ পিএইচপি জানে। সেই ক্ষেত্রে এটা অপারেটিং সিস্টেম আপনি উইন্ডোজ ইউজ করতে পারেন, চাইলে লিনাক্সও ইউজ করতে পারেন। দেন টাইপের মধ্যে দেখতে পাচ্ছি এটা একটা ফ্রেমওয়ার্ক, যেটাকে কার ফ্রেমওয়ার্ক, একটা সিএমএস এর ফ্রেমওয়ার্ক। ওকে, এখানে এটা হচ্ছে আমাদের যেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমি এখানে বলেছিলাম, সিএমএস এর ফুল মিনিং হচ্ছে আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটা এখানে বলা হয়েছে, এখানে ওরা বলে দিচ্ছে যে এইটার টাইপ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে এদের লাইসেন্স, আর এটা হচ্ছে এদের ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে wordpress.org। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এই ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, দেন আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য আপনাদের অবশ্যই ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং ছাড়া আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন না, যদি প্র্যাকটিসও করতে হয় তাহলে আমাদের ডোমেইন হোস্টিং লাগবে। তো এখন যেহেতু ডোমেইন হোস্টিং নাই, এটা দুইটা ভাবে ব্যবহার করা যায়। আপনি হয়তো ডোমেইন হোস্টিং কিনলে ভালোভাবে কাজ করতে পারবেন। আরেকটা সিস্টেম হচ্ছে, এটা ফ্রি ডোমেইনের ভাবে হবে না, এটার জন্য আপনার এই পিসিটাকে সার্ভার করে নিতে হবে। এই পিসিটাকে হয় সার্ভার করে নিতে হবে, আদারওয়াইজ আমার ডোমেইন হোস্টিং এর লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, দুইটার একটা। তো আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে এই পিসিটাকে, আমার যেহেতু এখন ডোমেইন হোস্টিং আপনাদের নাই, আমাকে এই পিসিটাকে কি করব, সার্ভার করে নিব, পিসিটাকে সার্ভার করে নিব। তো পিসিটাকে সার্ভার করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যার নাম হচ্ছে জ্যাম্প। ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাকে গুগলের মধ্যে এখানে একটা অপশন দিতেছে, ডাউনলোড জ্যাম্প অ্যাপাচি ফ্রেন্ডস। ওকে, দেন আমি এখানে একটা ক্লিক করব। তো এখানে আমাকে জ্যাম্পের ডাউনলোডিং ভার্সন এগুলো দেখাচ্ছে। ফার্স্ট অফ অল দেখেন এখানে বলতেছে জ্যাম্প ফর উইন্ডোজ 7.4 আছে, 8.0.15 আছে, 8.1.2 আছে। এখান থেকে সবাই চেষ্টা করবেন 7.4টা ডাউনলোড করার জন্য। যদি কারো পিসি ভালো থাকে, যেমন i5 এসএসডি লাগানো আছে, র্যাম 8GB, সেই ক্ষেত্রে আপনারা 8.0.15 ইউজ করতে পারেন যদি আপনাদের পিসি কনফিগারেশন হাই হয়। আর যদি মোটামুটি হয় তাহলে আমরা 7.4.27 এইটা ইউজ করব। ওকে, তো এখান থেকে জাস্ট আপনি এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল কিভাবে করতে, এটা তো সবাই পারেন নাকি? আচ্ছা, সো আমি আর এটা কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি দেখাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে মিনিমাইজ করলাম। আমি আমার জ্যামটা যে ইনস্টল করা আছে এটাকে একটু ওপেন করব। আমি এখান থেকে আমি জাস্ট আমার সার্চ বক্সে ওপেন করব XAMPP জ্যাম। ওকে, দেন এই জ্যাম কন্ট্রোল প্যানেলটা এটার উপর আমি ক্লিক করব ওপেন করার জন্য। এখান থেকে যখন জ্যামটা আসবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে আমাদের এখান থেকে কিছু অপশন অন করে পিসিটাকে সার্ভার করে নিতে হবে। ফার্স্ট অফ অল এখানে অ্যাপাচি মাইস্কেল, এই অ্যাপাচিটাকে আমি স্টার্ট করে দিব, আর এখানে মাইস্কেল এটাকে আমি স্টার্ট করে দিব। এই দুইটাকে যদি আমি স্টার্ট করে দিই তাহলে দেখবো যে এই দুইটার এখানে গ্রিন টাইপের একটা কালার আসছে, তাহলে আমি বুঝবো এই দুইটা অলরেডি এখন রান। এখন আমার পিসিটা সার্ভার, আমি যদি এখন এখানে ওয়ার্ডপ্রেসকে রান করি সেই ওয়ার্ডপ্রেস ফাইলটা রান হবে। তো এই দুটো অন করার পরে এই যে পাশে ডান পাশে এসে দেখবেন যে আপনার এখানে একটা অপশন আছে এক্সপ্লোরার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাকে আমার কম্পিউটার সেটিংস নিয়ে আসবে, আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে।
এখানে যদি আমি দেখি তাহলে অনেকগুলো অপশন আমি এখানে দেখতে পাবো। এখান থেকে আমাদের যে অপশনটা দরকার সেটা হচ্ছে htdocs। এখানে একটা অপশন দেখবো, আমার htdocs নামে একটা অপশন আছে। এখানে জাস্ট আমি একটা এন্টার করব। এন্টার করলে এইখানে এসে আপনাকে ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, একটা ফোল্ডার বানাইতে হবে আমার। এখানে আমি রাইট বাটন করলাম, নিউ। আমরা এখানে একটা ফাইল করব, ফাইলটা হচ্ছে আমাদের stri2142 নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, দেন এন্টার করব। এখন এখানে যে stri2142 আসছে এই ফোল্ডারটার মধ্যে আমাকে ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসতে হবে। আমাকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে। ওয়ার্ডপ্রেসটা কোথা থেকে ডাউনলোড করব? এই wordpress.org এই ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আছে। এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেস এর উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু নিচে আসব, জাস্ট একটু নিচে আসব। নিচে এসে এখানে আমাকে বলতেছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.9। ঠিক আছে, এই 9 এর উপর আমি ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হবে। কোনটা? না, জ্যাঙ্গো মেবি না, মেজেন্টো হচ্ছে পিএইচপি। এখান থেকে আমরা একটু এখানে ক্লিক করব, দেন বলবো শো ইন ফোল্ডার। আমাদের ফোল্ডারটা কোথায় সেটা আমরা একটু জানতে চাচ্ছি। দেন আমরা আমাদের এই ওয়ার্ডের ফাইলটা ওপেন করলাম। এখান থেকে এটা ওয়ার্ডপ্রেস 5.9, এটাকে আমরা কন্ট্রোল এক্স করলাম, কাট করব। কাট করে আমাদের যে অন্য আরেকটা ফাইল ছিল এই ফাইলটা এখানে আমরা ওই ওয়ার্ডপ্রেসটাকে পেস্ট করব। ওকে, এখন এই ফাইলটা কি? জিপ ফাইল। এটাকে আমাকে রাইট বাটন প্রেস করে আনজিপ করতে হবে, স্ট্যাকে। আনজিপ হয়ে গেল। এখন এই ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করে যতগুলো ফাইল আছে এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিব। দেন আমি ব্যাকে এসে এখানে এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি। ওকে, দেন এই যে ওয়ার্ডপ্রেস এইটা আর এই ফাইলটা আমার এখন আর দরকার আছে, এই দুইটাকে আমি ডিলিট করে দিব। দেন এখানে হচ্ছে আমার সমস্ত পিএইচপি ফাইলগুলো চলে আসছে। ওকে, দেন আমি এটাকে আপাতত এখানে একটা রিফ্রেশ করব। দেন এখানে দেখেন যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল কিন্তু পিএইচপির। দেখেন আপনি যেই ফাইলটা এখানে চেক করবেন, দেখেন ওই ফাইলটাই এখানে পিএইচপির, কারণ আমি জানি যে এই পুরো ওয়ার্ডপ্রেসটাই পিএইচপি দিয়ে করা হয়েছে। আচ্ছা, দেন আমি আমার গুগল ক্রমে আসলাম। গুগল ক্রমে এসে আমরা একটা জিনিস সার্চ করব। এখানে সবাই আমরা সার্চ করব লোকাল হোস্ট। লোকাল হোস্ট পুরো লেখাটা টাইপ করতে হবে। পুরো লেখাটা যদি টাইপ না করি, আমরা যদি এরকম করি, যেমন আমরা যদি এখানে লিখি লোকাল, এই যে এখন লোকাল হোস্ট আসছে না, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু হবে না, তাহলে আসবে না। ওকে, পুরো লেখাটাকে টাইপ করতে হবে। আপনি কোনো লেখা সাজেস্ট নেওয়া যাবে না। আমি এখানে লিখবো লোকাল হোস্ট, পুরোটা আমি নিজে লিখবো। লেখার পরে এন্টারে প্রেস করব, তাহলে দেখবো যে আমাকে লোকাল হোস্ট পেজে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি এখানে একটা ফাইল করেছিলাম, একটা ফোল্ডার করেছিলাম। ফোল্ডারটার নাম দিয়েছিলাম কি 21h215242। এখানে আমরা এখানে ক্লিক করব। দেন আমাকে বলবো ওরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার জন্য, আপনাকে বলছে ওয়ার্ডপ্রেসকে আপনি ইনস্টল করেন। এখন আপনার ওয়ার্ডপ্রেসে কি ল্যাঙ্গুয়েজ দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন। আমরা বাই ডিফল্ট ইংলিশটাকে সেট করলাম, ইংলিশ। কন্টিনিউ। এখন ওরা কিছু বলতেছে, দেখেন আপনি যদি এখানে ওয়ার্ডপ্রেসটা করতে চান তাহলে আপনার এখানে কিছু জিনিস লাগবে। যেমন আমার এখানে ডাটাবেস নেম লাগবে, দেন হচ্ছে ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, আর হচ্ছে আমাদের ডাটাবেস হোস্ট, আর হচ্ছে আমাদের টেবিল প্রিফিক্স। এই জিনিসগুলো যদি আমরা দেই তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে কন্টিনিউ করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে কিন্তু কোনো ডাটাবেসের নেম নাই, ডাটাবেসের কোনো নেম আমাদের কাছে নাই। তাহলে ডাটাবেস বানাইতে হবে। ডাটাবেস বানানোর জন্য আমরা গুগল এসে সার্চ করব লোকাল হোস্ট স্ল্যাশ php my admin।
এই লেখাটাকে আমি গুগলে সার্চ করব, তাহলে আমাকে পিএইচপি লোকাল হোস্টের অ্যাডমিন পেজে নিয়ে যাবে। আমি পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে আসার পরে এখানে দেখুন আমাদের STI2142 নামে এখানে কোনো ডাটাবেস আমাদের নাই। তাহলে এখানে একটা ডাটাবেস আমরা বানাবো। তাহলে আমরা আমাদের এই ফাইলের মধ্যে এসে দিস কম্পিউটার ফাইলের মধ্যে এসে আমরা আমাদের ফোল্ডারের যেই নামটা হবে এই ফোল্ডারের নামে আমরা এটা ফাইল করব। এটাকে আমরা রিনেম করে Ctrl+C কপি করলাম। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নেম, অবশ্যই ফোল্ডারের নেমটা হইতে হবে। এখান থেকে আমরা এই নিউ এর উপরে ক্লিক করব, নিউ। দেন এখানে ডাটাবেস নতুন করে ক্রিয়েট করে আমাকে বলতেছে আপনি যেই নামে ডাটাবেস ক্রিয়েট করতে চান সেটার নাম বলুন। আমার ডাটাবেসের নেম হচ্ছে এইটা STI2142। দেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদের আপাতত দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করব। তাহলে আমার এখানে 2142 একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে, যেই ডাটাবেসের মধ্যে এখন কোনো ডাটা নাই। যদি আমি ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করি তখন দেখব এই 2142 মধ্যে অনেকগুলো ডাটা চলে আসছে, অনেকগুলো ডাটা চলে আসবে। তো আমি এখান থেকে লেটস গো এর উপর ক্লিক করব। দেন এখানে ডাটাবেস নেম, আমরা ডাটাবেসের নাম কি দিয়েছিলাম STI2142, এই নামটা ইউজ করব। সবাই আমরা এখানে ইউজার নেমের জায়গায় আমরা লিখব রুট, পাসওয়ার্ডের জায়গায় আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো, এখানে আমরা কোনো পাসওয়ার্ড দিব না। দেন ডাটাবেস হোস্টে হচ্ছে লোকাল হোস্ট, আমরা এটাকে লোকাল হোস্টের মাধ্যমে রান করাচ্ছি। টেবিল প্রিফিক্স হচ্ছে WP মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেন আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পরে আপনাকে বলতেছে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করুন, আমি এখানে এটাকে ইনস্টল করব। দেন আমাকে বলতেছে আপনার সাইটের টাইটেলটা কি, আপনার সাইটের টাইটেলটা এখানে দিন। আমি বললাম আমার সাইটের টাইটেলটা হচ্ছে স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের স্টুডেন্ট। ইউজার নেম কি, ইউজার নেমটা আমি ইউজ করলাম STI, যেটা আমার ছিল STI2142। দেন পাসওয়ার্ডটাও আমি ইউজ করব STI2142, যাতে করে আমাদের মনে থাকে, আমরা যেন নেক্সট টাইম এটাকে লগ ইন করতে পারি। দেন একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে এই পাসওয়ার্ডটা আমাকে বলতেছে আপনি কি কনফার্ম এই পাসওয়ার্ডটাকে। আমি বলবো যে হ্যাঁ, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটা আমি কনফার্ম। এরপরে এখানে একটা মেইল চাচ্ছে, মেইলটা কি, মেইল হচ্ছে আপনি এখানে এমন একটা মেইল ইউজ করতে হবে যেই মেইলটাতে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় আপডেট অ্যান্ড ইনফরমেশনগুলো পাবেন, যাবতীয় তথ্যগুলো আমরা পাবো, বা আমাদের ওয়েবসাইটে নোটিফাইড যেই মেইলে করবে ওইরকম একটা মেইল আমরা এখানে ইউজ করব। সো আমরা এখানে একটা মেইল ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের একটা মেইল @gmail.com। আচ্ছা, এরপরে বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি কি আপনার ওয়েবসাইটে এসইও করবেন কিনা, আপনি কি চাচ্ছেন আপনার ওয়েবসাইট এসইও হোক। তাহলে আমরা এখানে আমাদের সার্চ ইঞ্জিনটা ভিজিবিলিটি করতে পারি। তো যদি আপনি এসইও করেন তাহলে টিক ইউজ করবেন, যদি আমি এসইও ইউজ না করি তাহলে আমি টিক দিব না। তাহলে আমি এখানে বলবো ইনস্টল ওয়ার্ডপ্রেস। দেন আমার ওয়ার্ডপ্রেসটাকে আমি লগ ইন করবো কোথায়, WP অ্যাডমিন পেজে, আমার অ্যাডমিন পেজে আমি লগ ইন করবো। এখন আমি যদি লোকাল হোস্টের আমার যে ডাটাবেসটা ছিল এখানে একটু রিলোড করি, দেখেন আমাদের ছিল কোনটা 2142, তাই না। এই 2142 এর মধ্যে দেখছেন কত ডাটা চলে আসছে আমার এখানে। এই যে WP কমেন্টস, লিঙ্ক, অপশন, তারপর হচ্ছে পশ্চিমা পোস্ট, এগুলো সব ডাটা আমার এখানে ইনসার্ট হয়ে গেছে। ওকে গুড, এটার আমার এখন কোনো কাজ নাই, আমি এটা কেটে দিলাম। এখন আমাকে আমার WP অ্যাডমিনে লগ ইন করতে বলতেছে, ওয়ার্ডপ্রেসের WP অ্যাডমিন। আমি এখানে বলবো আমার ইউজার নেম কি ছিল STI2142। সেম ভাবে Ctrl+C কপি করে Ctrl+V করলাম, এটাকে সেভ করলাম। দেন আমরা এটাকে শো করে দেখতে পাচ্ছি ঠিক আছে কিনা, দেন এটাকে বললাম লগ ইন। তো এখানে যেটা আসছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, ওয়ার্ডপ্রেসের ব্যাক সাইড, পিছনের সাইড। আর আপনি এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যে কাজটা আমরা করব এটা দেখবো আমরা ভিজিট সাইট। আমরা এখান থেকে ভিজিট সাইটের মধ্যে আসলে এখানে দেখতে পারবো যে আমাদের এই পেজটা হচ্ছে আমাদের ভিজিটর পেজ, যেটা আমরা আমাদের HTML CSS যেমন ওয়েব পেজে ভিজিট দেখি বা আউটপুট দেখি, এই পেজে আমরা আমাদের আউটপুট দেখব, আর এই পেজে আমরা আমাদের কাজ করব। যেমন ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের টেক্সট এডিটরের মধ্যে কোড করতাম আর আউটপুট দেখতাম আমাদের গুগল ক্রমে। ক্লিয়ার? ফল আমরা জানি এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা যখন একটু নিচে আসবো তখন দেখবো এখানে বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা
পোস্ট করা থাকে, এটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা, যেটা বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেসে থাকে। দেন এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে, এটা কবে পাবলিশ করা হয়েছে সেটা একটা ডেট বলেছে February 10, 2022। দেন আমরা এখান থেকে একটু নিচে আসবো, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট পোস্ট, আর নিচে দেখতে পাচ্ছি এখানে একটা বাই ডিফল্ট আমাদের একটা ইমেজ। তবে এই ইমেজটা শুধু 5.9ই আসে, 5.8 যখন ইউজ করবো 5.8 এটা নাই, এটা লেটেস্ট ভার্সনে এই ইমেজটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে পোস্টটা, এখানে যে পোস্টটা আছে এই পোস্টটা চাইলে আমরা ডিলিট করে আমাদের মতো করে পোস্ট এখানে বানাতে পারি। তো এখানে দেখুন এই যেটা পোস্ট নামে অপশন আছে, পোস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট। আগে এখানে আমার যতগুলো পোস্ট আছে এগুলো দেখতে চাচ্ছি, আমি যদি আমার পোস্টগুলো দেখতে চাই তাহলে আমি অল পোস্টে ক্লিক করব, তাহলে দেখবো যে আমার এখানে কয়টা পোস্ট আছে। আমি দেখতে পাচ্ছি আমার আউটপুট এখানে পোস্ট কয়টা, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট। সো এখানে আমাকে এইটাই শো করতেছে যে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। আমি এটাকে সিলেক্ট করে যদি এটাকে ডিলিট করে দেই, আমি যদি এটাকে বলি সিলেক্ট করলাম বাঙ্ক অ্যাকশন থেকে, আমি এটাকে বললাম মুভ টু ট্রাস্ট, দেন জাস্ট অ্যাপ্লাই করে দিব, তাহলে এটা আমার ট্রাস্টে চলে যাবে। এখন আমি যদি আমার সাইটে এসে এখানে রিলোড করি জাস্ট একটা, দেখবো যে আমার এখানে আপাতত কোনো পোস্ট আমাকে দেখাচ্ছে না, হ্যালো ওয়ার্ল্ডের নামে কোনো পোস্ট আমার এখানে নাই। এখানে একটা পোস্ট, এটাকে ডিলিট করার পরে এটা আপনাদের কম্পিউটারে কোনো কিছু ডিলিট করলে যেমন রিসাইকেল বিনে চলে যায়, সেম ভাবে এই ওয়ার্ডপ্রেসেরও কোনো কিছু ডিলিট করার পর এটা ট্রাস্ট বা রিসাইকেল বিনে যায় সেভ হয়। যেহেতু আমাদের এটার হোস্টিংটা কিনে নিতে হবে, আমাদের 2 GB হোস্টিং এর দাম মিনিমাম 15 থেকে 1800 টাকা। সো এই জন্য আমি যেহেতু কিনবো, তাই কোনো কিছু ডিলিট করলে এটাকে ফরগেভ মানে ডিলিট পার্মানেন্টলি করবে একদম। কোনো কিছু ডিলিট করে এটাকে রিসাইকেল বিনে সেভ রাখবো না, তাহলে আমাকে জায়গাটা নষ্ট করবে। এখান থেকে আমি রিসাইকেল বিন থেকে পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে পারি, বা রিস্টোর করলে এটা আবার চলে আসবে। তো ডিলিট পার্মানেন্ট দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেন আমার এটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে আমি আমার পোস্টটা, যে পোস্ট ছিল এই পোস্ট এখানে ডিলিট হয়ে গেছে। ওকে গুড, দেন এই উপরে আসবো এবং নিচে আসবো, দেখবো এখানে কোনো পোস্ট নাই। আমি আমার মতো করে যদি চাই এখানে একটা পোস্ট বানাতে পারি বা ক্রিয়েট করতে পারি। সো এখানে এই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছি অ্যাড নিউ নামে একটা পোস্ট আছে, এখানে একটা ক্লিক করলাম। আমি আমার মতো করে একটা পোস্ট বানাতে চাচ্ছি, জাস্ট পোস্ট বানাবো। এখানে বলতেছে আপনি যে পোস্টটা বানাতে চান এই পোস্টের একটা আপনি টাইটেল দেন। আমি বললাম আমার এটার টাইটেল হচ্ছে ওয়েব ডিজাইন নামে আমি একটা টাইটেল এখানে সেট করলাম, এটা হচ্ছে আমাদের একটা টাইটেল। দেন আমাকে বলতেছে আপনি ওয়েব ডিজাইনের মধ্যে আপনি কি আবার কোনো সাবটাইটেল দিতে চান, চাইলে আপনি দিতে পারেন। তো এখানে আমরা কোনো কিছু লেখার জন্য, কোনো হেডিং দেওয়ার জন্য আমরা আমাদের ওয়েব ডিজাইনিং এর মধ্যে ইউজ করতাম, সেটা হচ্ছে H1 H2 H3 হেডিংস ইউজ করতাম। চাইলে এই হেডিংসগুলো আমি এখানে ইউজ করতে পারি। এই প্লাসের উপর ক্লিক করবো, দেখবো অনেকগুলো মেনু এখানে ওপেন হয়, এখান থেকে আমি অনেকগুলো মেনু নিয়ে নিয়ে কাজ করতে পারি। তো আমি চাচ্ছি কি এখানে একটা হেডিং লেখার জন্য আমি আমার হেডিংটাকে এরকম ধরে এনে এইখানে ছেড়ে দিব। এইখানে জাস্ট আমি আমার হেডিংটাকে ছেড়ে দিলাম। হেডিংটাকে ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে চাইলে কাস্টমাইজেশন করবো। এখন কিভাবে, এখানে লেখা আছে হেডিং, আমি পুরো হেডিংটাকে উপর ধরে হয়তো এখানে আমি আমার মতো লিখবো, যেমন আমি এখানে লিখলাম HTML লিখলাম। HTML লেখার পরে এটা এখন আছে H2, বাই ডিফল্ট এটা আমার H2 বলতেছে। আমি যদি চাই এটাকে বড় করে H1 H3 বা H2 H4 এগুলো ইউজ করতে পারি, যেটা আমার ইচ্ছা। সো আমি এখানে বললাম যেটা H2 হবে। দেন এটার অ্যালাইনমেন্টটা এখন কোথায় আছে, লেফট, আমি বললাম অ্যালাইনমেন্টটা থাকবে সেন্টারে। দেন এটা কোনো যদি নির্দিষ্ট অংশ আমি বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই বা কালার করতে চাই, সেটা করা পসিবল, এটা আমি করতে পারি। তো এখান থেকে আমি এটার একটু এই যে আমার সেটিংস আছে, সেটিংসটা একটু ধরতে চাচ্ছি। এখান থেকে পার্মানেন্ট ট্যাগস, দেন আমি একটু ব্লকসে আসবো, এখান থেকে এই HTML-টাকে ধরে আমি এখানে একটু আসবো পোস্টের মধ্যে। দেন এখানে এডিট টেমপ্লেট, আমার ক্যাটাগরিজ ট্যাগ, এগুলো তেমন প্রয়োজন হবে না। আমি ব্লকসে এসে এখান থেকে টাইপোগ্রাফি এমনকি কালার এগুলো চাইলে আমি চেঞ্জ করতে পারি। আমার যে কোনো কালার যদি প্রয়োজন হয় ওইখানে আমি ওই কালারটা সিলেক্ট করে দিতে পারি, যেটা আমার ইচ্ছা, আমি যেটা চাচ্ছি ওই কালারটা আমার এখানে অ্যাপ্লাই হবে। যেই কালারটা আমি দিব সেই কালারটা আমার এখানে চলে আসবে। এটা হচ্ছে ফন্টের কালার, সেম। যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে চান আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারেন। তো আপাতত আমি এগুলো দিচ্ছি না। দেন হচ্ছে লিঙ্কের কালার, লিঙ্কের হোভার, এগুলো যদি আমার প্রয়োজন হয় আমি দিব।
এরপর হচ্ছে অ্যাপারেন্স থেকে আপনি আপনার এখানে ফন্টের স্টাইলটা, যেমন লার্জ, মিডিয়াম, বোল্ড, এক্সট্রা বোল্ড, যেগুলো আমি ফন্টের ওয়েটে শিখিয়েছিলাম। আমাদের সিএসএস এর মধ্যে একটা অপশন ছিল ফন্ট ওয়েট, যেখান থেকে আমরা আমাদের লেখাগুলোকে মোটা করে নিতাম। তো এই কাজটা আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। দেন এখান থেকে আমাদের সাইজ, যেটা বাই ডিফল্ট কাস্টম ভাবে সাইজ করা যায়, আমি আমার কাস্টম সাইজ যদি বলি, যেমন এটাকে আমি ধরলাম, ধরে বললাম আমার কাস্টম সাইজ হচ্ছে 40 দিলাম, তাহলে এটা 40 পিক্সেলের উপর চলে আসবে। আমি যদি বলি 60, তাহলে 60 পিক্সেলের চলে আসবে। তো আমি জাস্ট এখানে আমার সাইজটা আমি ইউজ করলাম, আমার যতটুকু দরকার ততটুকু আমি এখানে ইউজ করেছি। এর নিচে আমি যদি আবার কোনোটাকে লিঙ্ক করাতে চাই, পুরো HTML-টাকে আমি চাচ্ছি যাদের ক্লিক করলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যায়। যেমন কোন ওয়েবসাইটে নিবে, হয়তোবা HTML এর ওয়েবসাইটে নিবে, https, দেন আমি বললাম html.com, এই ওয়েবসাইট আমাকে নিয়ে যাবে। যখন HTML এর উপরে ক্লিক করা হবে তখন আমাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে এটাকে আমি ধরলাম, এটাকে লিঙ্ক করে দিলাম জাস্ট। এখন লিঙ্কের কোনো কালারকে আমরা এখানে দিয়েছিলাম? আমরা লিঙ্কের কোনো কালার এখানে ইউজ না করার কারণে আমার এখানে কোনো কালার আসে নাই। কালারের মধ্যে আসি, এখানে যদি আমরা লিঙ্কের একটা কালার সেট করে দিতাম, যেমন লিঙ্কের কালার আমরা বললাম যখন লিঙ্ক হবে তখন এটার কালার এরকম থাকবে। এখন এটা লিঙ্ক হওয়ার কারণে দেখতে পাচ্ছি আমার এটা এই কালারটা শো করতেছে। ক্লিয়ার? তো আমরা জাস্ট এখানে ওয়েব ডিজাইন নিলাম, এখানে আমাদের HTML নিলাম। এখন চাচ্ছি HTML এর নিচে হয়তো বা কোনো প্যারাগ্রাফকে অ্যাড করব বা কোনো কন্টেন্টকে অ্যাড করব, ওয়েব ডিজাইন সম্বন্ধে কিছু লিখবো, তাহলে এইটা আপনি এখানে নিতে পারেন। এখানে দেখেন অনেক অপশন আছে আমাদের, প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, আপনি কোনটা নিতে চাচ্ছেন। আমি চাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ নেওয়ার জন্য, তাহলে প্যারাগ্রাফটাকে ধরে আমি আমার এখানে ছেড়ে দিব। এখন এখানে তো প্যারাগ্রাফ আমার আসছে, কিন্তু প্যারাগ্রাফটা বাই ডিফল্ট নাই, তাহলে আমি প্যারাগ্রাফ কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসবো? লোরেম ইপসাম থেকে আমি আমার কিছু প্যারাগ্রাফ এনে এখানে পেস্ট করব। লোরেম ইপসামে আসলাম, আসার পরে ওয়েবসাইটে প্রবেশ করব, এন্ট্রি করব, দেন এখান থেকে আমি একটু নিচে আসব। নিচে এসে এখান থেকে এই প্যারাগ্রাফটাকে আমি কপি করে নিচ্ছি। প্যারাগ্রাফটাকে কপি করে আমি আমার এই প্যারাগ্রাফটাকে এখানে ইউজ করব। এখানে আমি আমার প্যারাগ্রাফটাকে ইউজ করলাম, HTML এর নিচে একটা প্যারাগ্রাফ এখানে আসছে। সেম ভাবে আমি যেরকম HTML ফরম্যাটিং করতাম, HTML ফরম্যাটিংটার মতনই এখানে আমি HTML করতে পারি, যেমন বোল্ড, ইটালিক, বা হচ্ছে আমি ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, যেটা আমার ইচ্ছা, বা বাই ডিফল্ট কোনো লিঙ্ক বা অ্যালাইনমেন্ট, আমার যেটা করার প্রয়োজন হবে আমি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেন একটু নিচে আসলাম, নিচে এসে একটু নিচে আসান, নিচে আসার পরে আপনি যদি এটাকে HTML এর উপরে নিতে চান, জাস্ট এখান থেকে এই যে অ্যারোটা আছে এটাকে ক্লিক করবেন, এটা HTML এর উপরে চলে যাবে। আবার যখন আমি অ্যারো বাটনটাকে নিচে প্রেস করব, এটা HTML এর নিচে চলে যাবে। এখানে আমি ক্লিক করব, এখান থেকে আমি যদি কোনো জায়গায় নির্দিষ্টভাবে কি ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাই সেটাও আমি করতে পারি, যেখানে আমার ড্র্যাগ এন্ড ড্রপ করার ইচ্ছা। এখানে ধরবো, এখান থেকে আপনি এগুলোকে কি ইউজ করতে চাচ্ছেন, হেডিং, লিস্ট, কোড, কলম মানে হচ্ছে কলম, গ্রুপস বা পারফর্ম, যেটা আপনার এখান থেকে ইচ্ছা। তো আমরা চাচ্ছি এটা আমাদের প্যারাগ্রাফই থাকবে, আমি এটা চেঞ্জ করব না, প্যারাগ্রাফ রাখবো। এখানে আসলে আপনি আর কিছু অপশন পাবেন, এটাকে আপনি কপি করতে চাচ্ছেন নাকি ডুপ্লিকেট করতে চাচ্ছেন, এর আগে কোনো কিছু ইনসার্ট বা হচ্ছে আপনি কোনো কিছু আফটার ইনসার্ট করতে চাচ্ছেন কিনা, বা আপনি এটাকে HTML করতে চাচ্ছেন কিনা। আমরা HTML করেছি না, HTML শিখিয়েছি না আপনাদের। আপনার যদি মনে হয় যে আমি এই কাজটা HTML এ ম্যানুয়াল কোড করব, সেটাও আপনি করতে পারেন। যদি আপনি মনে করেন ডিলেট ট্যাগ ইউজ করতে চান, বা হচ্ছে কোনো স্প্যান ট্যাগ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট ইউজ করতে চান, এটা বাই ডিফল্ট আপনি এখান থেকে এটা ইউজ করতে পারেন, যদি ইফ ইউ নিড ইট, আপনি যদি চান আপনার মতো করে HTML-টা কোডিং করার জন্য তখন। আচ্ছা, দেন এটাকে ধরে এখানেও আপনাদের কিছু অপশন আছে, আমি একটা দেখাবো, বাকিগুলো যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি জাস্ট এখানে এটাকে কপি করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করতেছি 5, এতটুকু, এখান থেকে একটা কালার আমরা সেট করলাম। তো পুরো একটা কালার আমার এখানে চলে আসছে, এই কালারটা ধরবো, এটা আসবে। দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি না, বা এই কালারটা একদম খারাপ লাগতেছে, আমি ব্ল্যাক যদি রাখি, আচ্ছা এটা রাখলাম। এখানে আমরা একটা ফন্টের সাইজ রাখলাম। ফন্টের আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, টাইপোগ্রাফির মধ্যে আপনি কি করতে চাচ্ছেন, আপনার মতো করে লেটার হাইট, বা হচ্ছে আপনি একটা লাইন থেকে অন্য একটা লাইনের স্পেস বাড়াতে চাচ্ছেন, একটা ওয়ার্ড থেকে অন্য একটা ওয়ার্ডের স্পেস বাড়াতে চাচ্ছি, এগুলো করতে পারেন এখান থেকে। দেন অ্যাডভান্সের মধ্যে দেখি কি আছে এখানে। এখানে বলতেছে HTML অ্যাঙ্কর। আচ্ছা, অ্যাঙ্কর তো লিঙ্ক তো আমরা এখান থেকেও দিতে পারি, যদি চাই লিঙ্ক এখান থেকেও দেওয়া যায়। এরপর অ্যাডভান্সে আসি, দেখি কি বলতেছে নিচে বলতেছে আমাদের অ্যাডিশনাল কাস্টমস, এটা এখন না, এটা আরো পরে। আচ্ছা,
সো আমি এখানে টাইটেল ইউজ করলাম, এখানে প্যারাগ্রাফ দিলাম, এর নিচে হয়তো আমি যদি চাই কোনো ইমেজ অ্যাড করতে পারি, কোনো ছবি এখানে অ্যাড করতে পারি, আমি কোনো ছবি এখানে অ্যাড করা পসিবল। ছবিটা কিভাবে অ্যাড করবো, এই প্লাসের উপর ক্লিক করবেন। প্লাসের উপর ক্লিক করে আমি যখন কোনো ছবি নিতে চাই, তাহলে এখান থেকে যদি খুঁজে না পান, দেখেন এখানে ইমেজ কোথায় আমাকে দেখাচ্ছে না, তাহলে আমাকে একটু নিচে এসে হয়তো খুঁজতে হবে ইমেজটা কোথায় আছে। যে আমার এখানে বলতেছে আমার ইমেজটা এখানে। সো যদি আমি খুঁজে নিই তাহলেও আমার জন্য হবে, বা যদি আমি খুঁজে না পাই তখন আমি ইউজ করবো এখানে, এখানে লিখবো আমার কি দরকার, আমার এখানে ইমেজ দরকার। সো আমি ইমেজটাকে ধরে এটাকে টান দিয়ে আমি আমার এখানে নিয়ে এসে এটাকে ছেড়ে দিব, ইমেজটাকে এখানে ছেড়ে দিব। তাহলে আমাকে ইমেজের একটা আপলোডের অপশন দিবে, আপনাদের বলবে যে আপনাদের কম্পিউটার থেকে আপনারা ইমেজটা চাইলে আপলোড করে নিতে পারেন। আপলোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি কোনো অপশন থাকে বা কোনো ডাউনলোডের ছবি থাকে, দেখি কোনো ছবি আমার ডাউনলোডসে আছে কিনা। আমি একটা HTML এর দেখি কোনো ছবি যদি থাকে, তাহলে HTML এর এই ছবিটা ইউজ করবো। এটা একটা HTML এর আইকন বা লোগো, দেন আমি এটাকে ওপেন করলাম, তাহলে এই ছবিটা এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের এক স্টুডেন্টের একটা গিগ বানাইছিলাম আমরা ফাইবারের জন্য, এই গিগটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, দেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েব ডিজাইনের একটা টেমপ্লেট আমি এখানে ইউজ করলাম। এটা হচ্ছে একটা ছবি, যে ছবিটা আমি আমার এই কন্টেন্টের উপরে রাখতে চাচ্ছি। এটা যদি কন্টেন্টের উপরে রাখতে চাই সেটাও রাখতে পারেন, বা যদি আগের ছবিটা রাখতে চান তার নিচে কন্টেন্টটা রাখতে চান সেটাও আপনি রাখতে পারেন। ওকে, তো আমরা এই কন্টেন্টের উপরে ছবিটা ইউজ করলাম। এই ছবিটাকে আপনার মতো করে যদি চান ক্রপ, বড় ছোট যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন। তো আমি এটাকে যদি ছোট বড় করতে চাই সেটা আমার মতো করে আমি এটাকে ছোট বড় করতে পারি, বা হচ্ছে এটাকে যদি রোটেট আমার যেই সাইজের দরকার সেই সাইজের আমি রোটেট করে নিতে পারি। দেন এখানে এসে আমি যেটা করব, অ্যাপ্লাই আমি ডার্কের কালার দিতে চাচ্ছি না। এখানে উইথটা আমি বললাম 1000, এটা কি বেশি বড় হয়ে যাচ্ছে কিনা আমি একটু দেখি। এতটুকু নো, আমি আরেকটু কমাই দিব 1000, বা ফুল উইথ বা হচ্ছে অ্যালাইন সেন্টার। ইমেজটা যেখানেই থাকবে তার সেন্টারে আমি এটাকে বসালাম, সেন্টারটাই দেখতে পাচ্ছি আমার এখানে ভালো লাগছে। দেন আমি ছবির মধ্যে যদি কোনো লিঙ্ক আপনাদের দিতে ইচ্ছা হয় দিতে পারেন, আমি আপাতত কোনো লিঙ্ক এখানে দিব না। দেন এখানে মিডিয়া লাইব্রেরি আপলোড, আপনি যদি এখানে আরও কোনো ছবি আপলোড করতে চান সেই আপলোড এখানে করতে পারেন। আমি আর চাচ্ছি না, জাস্ট ছবিটাকেই রাখবো, ছবির নিচে এখানে কন্টেন্টকে রাখতে চাচ্ছি এতটুকু। তার নিচে আপনি যদি চান কোনো বাটন বা এই টাইপের কিছু দেওয়ার জন্য সেটাও আমি এখানে ইউজ করতে পারি। প্লাসের উপর ক্লিক করব, এখানে প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং, এখানে একটা অপশন আছে আমাদের বাটন। এই বাটনটাকে আমরা এখানে ধরে নিয়ে আসলাম, বাটনটাকে ধরে, তো এখানে একটা বাটন চলে আসছে। এখন বাটনের মধ্যে আপনি কিছু লিখতে পারেন, যেমন আমি এখানে লিখলাম লার্ন মোর বা সি মোর, এই টাইপের কিছু একটা লার্ন মোর লিখলাম। লেখার পরে আমি এটার কি করব, অ্যালাইনমেন্ট উইথ যা আছে তাই থাকবে। আমি জাস্ট অ্যালাইনমেন্টটা সেন্টারে করতে চাচ্ছি, এটাকে বোল্ড ইটালিক করব না, এখান থেকে সেটিংসে আসবো আমি। কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি চাইলে এখান থেকে দিতে পারি, ফিলের কালার, এখানে আমাদের ফন্টের কালার হয়তো আমি এই টাইপের দিতে চাচ্ছি, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি যেটা হয়তো গ্রিন টাইপের, এই টাইপের হবে। দেন ফন্টের বর্ডার কোনো চাচ্ছি না, আমি এখানে এসে আমি বর্ডার রেডিয়াস চাচ্ছি না, বর্ডার রেডিয়াস যেরকম আছে এরকমই থাকবে এটা। এখান থেকে একটু নিচে আসবো আমি, এখান থেকে এখানে যদি আপনার বাই ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং প্রয়োজন হয়, মার্জিন প্যাডিং তো বুঝেন আশা করি সবাই, প্যাডিং আমরা ভেতরে ইউজ করি, মার্জিন আমরা বাইরের সাইডে ইউজ করি। দেন এটার উইথ 25, 50 বা হচ্ছে 75, 100, এখান থেকে এটা কাজ করবেন। এটা কাজ করবেন কোথা থেকে, এই যে এখান থেকে, এখানে এসে এই যে এটার সাইজ ফন্ট ফ্যামিলি না, এখান থেকে আমরা এটার সাইজকে বড় করে দিব। উপরে আসি, বা উইথ বড় করব, তাহলে এটাকে ধরলাম, এটার উইথটা এখান থেকে এখানে, এখান থেকে চাইলে এটাকে বড় ছোট বা আরো ফুল উইথ দিলে ফুল উইথে আসবে। আমি এটাকে এই পুরো এরিয়াটা জুড়ে এই থেকে এই পর্যন্ত এটা ধরতেছি, আমার পুরো উইথ নিব না আমি, জাস্ট এতটুকু, বা আরেকটু ছোট করে দিই 100, এটা আছে আমাদের 1000, এটা আছে আমাদের 600, এটাই থাকুক। আচ্ছা, দেন আমি এটাকে যদি আপলোড করি, বা যদি আমি চাই এই পোস্টটা আমার এখানে থাকবে, এইখানে আমি দেখতে চাচ্ছি, তাহলে এটাকে আমাকে পাবলিশ করতে হবে। এখানে এসে একটা অপশন আছে আমাদের পাবলিশ করার আগে পোস্টের মধ্যে আমাদের কিছু অপশন আছে, দেখেন সেটা হচ্ছে পারমালিঙ্কস। হোয়াট ইজ পারমালিঙ্ক এটা বোঝাচ্ছি, তার আগে এটাকে পাবলিশ করে নিই। আমি একটু এটাকে পাবলিশ করতেছি, দেন আমি আমার সাইটে আসব।
এই আমার সাইটে আসলাম, এসে এখানে একটা রিলোড করব, এখানে একটা রিলোড করব, তাহলে দেখব ওই নামে একটা পোস্ট এখানে আসছে, দেখতে পাবো এই যে ওয়েব ডিজাইন নামে একটা পোস্ট আছে। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এই পোস্টের ডিটেলসটা আমাকে দেখাবে, ওয়েব ডিজাইন HTML, HTML এর নিচে একটা ছবি, ছবির নিচে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ, তার নিচে দেখতে পাচ্ছি একটা বাটন আসছে। যেই বাটনটা আমি ফুল উইথ দেওয়ার কারণে দেখতে পাচ্ছি পুরো এরিয়া জুড়ে, যতটুকু জায়গা জুড়ে দিয়েছিলাম ততটুকু জায়গা জুড়ে আমার এটা আসছে। ক্লিয়ার? তো এখানে উপরে যে একটা ইউআরএল শো করতেছে, আমার এই ইউআরএলটা দেখেন। আমাদের হোম ইউআরএল ছিল কোনটা? আমাদের হোম বেসিক যে ইউআরএল সেটা হচ্ছে লোকাল হোস্ট STI2142, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। কিন্তু এখানে যে ইউআরএলটা আসছে, এই ইউআরএলটা হচ্ছে আমাদের এখানে একটা ডেট দেওয়া আছে 2022, দেন আজকের ডেটটা 2 মার্চ 2010, এন্ড আমাদের টাইটেলটা বলতেছে ওয়েব ডিজাইন। এখানে আমি এই ডেটটা ইউআরএল এ চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আমার ওয়েবসাইট যে লেখাটা, এই আমার যে কোনো পোস্টের যে টাইটেলটা, শুধু টাইটেলটা আমার এখানে থাকবে, বাকিটা থাকবে না। এটা যদি চাই সেই ক্ষেত্রে আমার এখানে এসে এই যে পার্মালিঙ্ক যে অপশনটা দেখেছিলাম, এই যে পার্মালিঙ্কস, একটু ব্যাকে আসবো, পোস্টের মধ্যে একটু নিচে আসেন, এই যে পার্মালিঙ্কস, এই পার্মালিঙ্কসটা আমাকে চেঞ্জ করতে হবে। এই পার্মালিঙ্কসটা কোথা থেকে চেঞ্জ করব? তার জন্য আমাকে আমার ব্যাক এন্ডে যেতে হবে। আমি এখান থেকে আমি আমার একটু ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডস, এই ড্যাশবোর্ডের পিছনে আসবো। এই কি করতেছো তুমি? তো এখান থেকে আমরা আমাদের ব্যাক এন্ডে এসে এখানে একটা অপশন আছে আমাদের সেটিংস থেকে আমরা একটু পার্মালিঙ্কসে যাবো, যে পার্মালিঙ্কস আসার পরে এখানে যেই এখন ইউআরএলটা আছে এটা হচ্ছে ডেট টাইম দেওয়া, দেখবেন এখানে আমাদের দেওয়া আছে ডেট অ্যান্ড নেম, দেখছেন? এখান থেকে সবাই আমরা পোস্ট নেম রাখবো অলওয়েজ, যাতে আমার পোস্টের যে নাম হয় এই নামটা শুধু আমার এই ইউআরএল এ থাকবে, কোনো ডেট থাকবে না। দেন আমি একটু নিচে সেটাকে সেভ করে দিব, জাস্ট এখান থেকে বলবো আমি এটাকে সেভ। এখন আমি আমার সাইটে সেখানে যদি রিলোড করে দেখবেন আমাকে বলবে নাথিং টু হিয়ার, দেখছেন 404 বলতেছে। কেন? কারণ হচ্ছে এই ইউআরএল এর মধ্যে এখন কোনো পোস্ট নাই, আমাদের পার্মালিঙ্ক বা ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য আমি আবার এখানে আসলাম, এখানে এসে এই যে ওয়েব ডিজাইন এই পোস্টের উপর এখন ক্লিক করব, পোস্টের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার একটু আগে যে ইউআরএলটা ছিল আর এখনের ইউআরএলটা কি সেম? জাস্ট একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আমার যেই পোস্ট নেমের টাইটেল শুধু সেটা আছে, কিন্তু এখানে এই ওয়েবের টাইটেলটা আছে, কিন্তু এখানে কোনো ডেট নাই, যে ডেটটাকে আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। ওকে, আচ্ছা, দেন আমরা আমাদের এখানে আসবো। এখানে এসে ফার্স্ট অফ অল যেটা দেখলাম সেটা হচ্ছে পার্মালিঙ্কস কিভাবে চেঞ্জ করতে হয়। ক্যাটাগরিজ আসলে কি? ক্যাটাগরিজ হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে একাধিক, যেমন ওয়েব ডিজাইন একটা রুট, এর মধ্যে আমাদের HTML থাকতে পারে, CSS থাকতে পারে, CSS এর পোস্ট থাকতে পারে, বুটস্ট্র্যাপের পোস্ট, বা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের পোস্ট। প্রত্যেকটা আমাদের HTML এর যতগুলো পোস্ট হবে এটা যেন একটা ক্যাটাগরির মধ্যে থাকে। কেউ যদি কোনো আমাদের ক্যাটাগরিজের মধ্যে যায় তখন যেন আমাদের HTML এর যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্টগুলো যেন আমার HTML পোস্ট ক্যাটাগরির মধ্যে থাকে। তো আমি এখানে এসে আমি কতগুলো ক্যাটাগরিজ সিলেক্ট করতে পারি। আমি এই যে পোস্টের মধ্যে আমাদের একটা অপশন আছে ক্যাটাগরিজ, সো ক্যাটাগরিজের উপরে ক্লিক করব। এখানে আমাদের ফার্স্ট একটা ক্যাটাগরি লাগবে যেটা হচ্ছে আমাদের HTML লিখে জাস্ট একটু নিচে আসবো, নিচে এসে এখানে এটাকে অ্যাড নিউ ক্যাটাগরির উপরে ক্লিক করব। তাহলে এখানে একটা ক্যাটাগরি আমার চলে আসছে HTML। দেন আমি চাচ্ছি আমার এখানে আরেকটা থাকবে CSS, অ্যাড নিউ ক্যাটাগরি। দেন আমি হয়তো এখানে বললাম বুটস্ট্র্যাপ, এটা লিখে আমি জাস্ট এখানে বললাম অ্যাড নিউ ক্যাটাগরিজ। দেন এখানে একটা আমার মানে আনক্যাটাগরিজ আছে, সো এটাকে যদি আপনি চান রাখতে পারেন, এটা রাখার দরকার নেই, চাইলে ডিলিটও করে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে এসে আমরা আমাদের এইখানে একটা ক্যাটাগরিজ দিব, ক্যাটাগরিজের উপরে ক্লিক করেন, দেখেন আপনার এখানে এই সমস্ত ক্যাটাগরিজগুলো চলে আসছে। আমরা আমাদের HTML ক্যাটাগরির মধ্যে এই পুরো পোস্টটাকে রাখতে চাচ্ছি, তাই আমরা HTML কে সিলেক্ট করে দিলাম। দেন একটু নিচে আসবো, আমরা এখানে ট্যাক্স বলতে কি বোঝায়? আমি আমাদের ইমেজেসের অল্টারের মধ্যে আপনাদের কাজ দেখিয়েছিলাম না কিভাবে অল্টারের মধ্যে একটা ইমেজেসের কিওয়ার্ড বসানো হয়। তো আমরা যদি চাই এখানে কিছু সার্চ কিওয়ার্ড দিতে পারি যেটার কারণে আমার ইমেজটাকে হয়তোবা গুগল র‍্যাঙ্ক করাবে। তো আমি এখানে দিতে পারি যেমন HTML, এটা একটা আমাদের কিওয়ার্ড, CSS একটা কিওয়ার্ড, বুটস্ট্র্যাপ এগুলো হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, বা HTML ওয়েব টেমপ্লেট, এগুলো হচ্ছে আমাদের একটা টেমপ্লেট, এগুলো হচ্ছে আমাদের একটা কি কিওয়ার্ড।
এই কিওয়ার্ডগুলো যখন কেউ সার্চ করবে তখন আমার এই ইমেজটাকে সে সাজেশনে নেবে। কে নেবে? গুগল নেবে। এগুলো হচ্ছে ট্যাক্সের সিস্টেম। ফিচার ইমেজ, ফিচার মানে আমি যেভাবে একটা ইমেজ অ্যাড করছি আপনারা এভাবে ইমেজ অ্যাড করতে পারেন, বা এখানে এই ফিচার ইমেজ থেকেও চাইলে ইমেজকে অ্যাড করা যায়। এক্সপার্ট, এটা কি? এটা হচ্ছে আপনার জাস্ট একটা কমেন্ট বক্স, এটা আপনি রাখতে পারেন। ডিসকাশন, ডিসকাশনের মধ্যে একটু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি কি চাচ্ছেন আপনার এই পোস্টে মানুষ কমেন্ট করবে কিনা, তাহলে আপনি এটাকে অ্যালাউ করে দিতে পারেন। তাহলে আপনার পোস্টটা পড়ে যদি কারো ভালো লাগে তাহলে সে আপনার পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবে। ওকে, সো আমরা এটাকে রেখে একটু আপডেট করেছি, তাই সেটাকে আপডেট করে দিলাম। এভাবে করে আমরা আমাদের যে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারি। আপনি যদি চান কোনো পোস্ট আপনাদের এখানে ক্রিয়েট করবেন তাহলে সেই পোস্ট আমরা এখানে বানাতে পারি। তো আমরা একটা পোস্ট বানালাম, এটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেসের এই পোস্টের ক্যাটাগরি, জাস্ট পোস্টের অপশনটা আমরা এখানে দেখলাম। মিডিয়া কি? মিডিয়া হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যত ইমেজ আপনি আপলোড করবেন, যত ইমেজ আপলোড করবেন, যত অডিও আপলোড করবেন, যত ভিডিও আপলোড করবেন, সমস্ত কিছু আমি আমার এই মিডিয়ার মধ্যে দেখতে পাবো। আমার এই মিডিয়ার মধ্যে আসবে কি? আসবে আমার যতগুলো কি হ্যাঁ, যেগুলো আমি আপলোড করে রাখবো এগুলো আমার এখানে আসবে। যেখানে কিছুক্ষণ আগে আমি এখানে একটা ছবি আপলোড করেছি, এই যে একটা পিকচার্স, একটা ছবি আপলোড করেছি, এই ছবিটা কিন্তু আমার এখানে আসছে কোথায়? আমার মিডিয়ার মধ্যে, তাই তো, যেটা আমি একটু আগে আপলোড করেছিলাম। তো আমি এখানে যা কিছু আপলোড করব সবকিছু আমি আমার এই মিডিয়ার মধ্যে খুঁজে পাবো। এখান থেকে একটা অপশন আছে আমাদের অ্যাড নিউ। আপনি যদি আপনার মতো করে কোনো কিছু আপলোড করতে চান জাস্ট কম্পিউটার থেকে এখানে আপলোড করে রাখবেন। যেমন আপনার ওয়েবসাইটে 50টা ইমেজ লাগবে, একেবারে 50টা ইমেজ একবার আপলোড করে নেবেন, দেন যখন যেখানে যেটা লাগবে সেখানে আমি সেটাকে অ্যাড করে দিব। আচ্ছা, এরপর পেজটা একটু পরে বোঝাচ্ছি। কমেন্টস কি? কমেন্টস হচ্ছে আপনার কোনো পোস্টে বা আপনার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টের মধ্যে কেউ যদি কোনো কিছু আপনাকে পড়ে ভালো লাগে বা কমেন্ট করে, দেখেন আমি এই ইউআরএলটাকে একটু কপি করলাম, Ctrl+C কপি করলাম, কপি করে নতুন একটা উইন্ডো ওপেন করে সেখানে পেস্ট করলাম। দেন এটা মনে করেন একজন ভিজিটর আপনার এই পোস্টটা পড়লো, পড়ার পরে তার ভালো লাগলো, সে আপনাকে এখানে একটা কমেন্ট করতেছে। সেটা হতে পারে ভালো কমেন্ট, হতে পারে ব্যাড কমেন্ট। হয়তো আপনাকে ব্যাড কমেন্টই করলো যে আপনার কোম্পানি ভালো না, ঠিক আছে, বা আপনার কন্টেন্টটা ভুল আছে, যে কোনো আপনাকে একটা নেগেটিভ কমেন্ট সে করলো। কমেন্ট করার পরে নিচে এসে সে তার নাম, এখানে তার নাম একটা ইউজ করলো, যেমন আসির, এই কাজ আসিরই করতে পারে, আসির, ঠিক আছে। দেন আমরা এখানে asir@gmail.com সে তার জিমেলও দিল এখানে। দেন তার কোনো ওয়েবসাইট নাই, সে জাস্ট এটাকে পোস্ট করলো, একটা ব্যাড কমেন্ট সে পোস্ট করলো যে আপনার কোম্পানিটা ভালো না, ঠিক আছে। তো এই কমেন্টটা সে তো দেখতে পাচ্ছে, কমেন্টে কি হলো, আমার এটা পাবলিশড হয়েছে, তাই না? কিন্তু আসলে এটা পাবলিশড হয় নাই, কারণ হচ্ছে অ্যাক্সেস আমার কাছে। আমি যদি আমার সাইটে এসে রিলোড করি দেখেন, তাহলে দেখবেন এখানে একটা অপশন আসছে আমার যে আপনার কোম্পানি ভালো না, একটা কমেন্ট আপনার ওয়েবসাইটে আসছে, কিন্তু আমি যদি এটাকে অ্যাপ্রুভ করি তাহলেই একমাত্র এটা সবাই দেখতে পাবে। যদি আমি অ্যাপ্রুভ না করি তাহলে এটা কেউ দেখতে পাবে না। তো সে যদি আমাকে ব্যাড কমেন্টও দেয় আমার কোনো প্রবলেম নাই, আমি যদি চাই এটাকে ডিলিটও করে দিতে পারি, স্প্যাম করে দিতে পারি, ডিলিট করে ফেলতে পারি, এমনকি রিপ্লেও করতে পারি। তবে মনে রাখবেন উইদাউট অ্যাপ্রুভে রিপ্লে করা যায় না, রিপ্লে করতে হলে অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে। এখানে আপনি একটা কথা বললেন যে আপনার, তাকে একটা কথা বললাম যে আপনার ইনফরমেশন ঠিক নয়, ঠিক আছে। এমনকি এখানে কি করলাম, এই পুরো লেখাটার মধ্যে আমি আবার একটা লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্ক কিসের লিঙ্ক দিব? লিঙ্ক দিলাম যেমন স্কিল অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, ওপেন ইন নিউ ট্যাব, দেন এটাকে অ্যাড করে দিলাম। একটা লিঙ্ক দিয়ে দিলাম, কি হলো, এখন সে যখনই এই লেখাটার উপরে ক্লিক করবে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, আমি একটা ভিজিটর পাবো, একটা ওয়েবসাইটে একটা ভিজিটর পাবে। দেন আমি অ্যাপ্রুভ অ্যান্ড রিপ্লে করে দিলাম। এখন আমি আমার সাইটে এসে যখন এখানে আসবো, এখানে সে রিলোড করেন, দেখবেন একটা রিপ্লে আসছে, এই কমেন্টের রিপ্লে। নিচে আসেন, সে বলতেছে, দেখেন সে বলতেছে যে আপনার ইনফরমেশন ঠিক নয়। এখন যদি সেখানে ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে তাকে নিয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে করে আসলে মার্কেটিং করা হয়। অনেক সময় অনেক ওয়েবসাইটের আপনি যদি লিঙ্ক চেক করেন তাহলে দেখবেন, বা কমেন্ট চেক করেন দেখবেন অনেক কমেন্টের মধ্যে মানুষ লিঙ্ক দিয়ে রাখে। কেন?
কারণ লিঙ্কটা করলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি পড়তে গেছেন, আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। কেন নিয়ে যাবে? কারণ হচ্ছে সেখানে সে লিঙ্ক করে রেখেছে। আর এভাবে করি ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো হয়, ভিজিটর বাড়ানো যায়। দেন আমি এটাকে কেটে দিলাম, এটা হচ্ছে আমার একটা কমেন্টস। দেন অ্যাপারেন্স আর প্লাগইনস একটু পরে বোঝাবো। ইউজারকে, ইউজার হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের একাধিক ইউজার থাকতে পারে। যেমন আপনার এখন এই ওয়েবসাইটে ইউজার হচ্ছে একটাকে, যে এই ওয়েবসাইটের ওনার, যে মালিক, সেই একটা মাত্র ইউজার। আমি যদি চাই আমার ওয়েবসাইটে ইউজার বাড়াতে পারি। ইউজার বাড়াতে বলতে আমি কি বোঝাচ্ছি? যেমন ধরেন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, এখন আপনার সারাদিন এখানে প্রোডাক্ট আপলোড করতে হয়। এখন এটা তো আপনি পারতেছেন না, আমি ব্যস্ত। সো আমি এমন একজনকে রেখে দিলাম যে সারাদিন আমার ওয়েবসাইটে কি করবে? ভিজিট করবে না, প্রোডাক্ট আপলোড করবে, পোস্ট করবে, যেটার জন্য হয়তো আমরা আসিরকে একটা চাকরি দিতে পারি মাসে 200 টাকা নাকি। তো এখানে একটা অ্যাড নিউ করলাম, ঠিক আছে? আমরা একটা ইউজারকে অ্যাড নিউ করলাম। এখন বলতেছি ইউজার নেম দেন, আমরা ইউজার নেম বললাম আসির। দেন একটা ইমেল বলতেছি, আমি বললাম asir@gmail.com। ফুল নেম হচ্ছে আসির আলী। তাহলে কি? আচ্ছা, এখানে বললাম আসির হোসেন হচ্ছে তার নেম। পাসওয়ার্ড, ওয়েবসাইট তার নাই, পাসওয়ার্ড হচ্ছে আমাদের আসির, যাতে করে আমাদের এটা মনে থাকে। দেন নিচে এসে আমরা এটাকে কনফার্ম পাসওয়ার্ড করব। এখন তার রোল কি, তাকে আপনি কোন পদের জন্য নিয়োগ করতেছেন। যেহেতু 200 টাকা বেতন, সো এডিটর ছাড়া তো আর তেমন কিছু দেওয়া যাবে না। সো আমরা তাকে বলবো সে হচ্ছে আমাদের এটার এডিটর, সে এটা কি করবে? এডিট করবে শুধু। দেন অ্যাড নিউ ইউজার, আমি ইউজারটাকে অ্যাড করে দিলাম। এখন এখানে দেখেন ইউজার কয়টা আসছে? 2টা না? আমার এখানে 2টা ইউজার আসছে, একটা হচ্ছে আসির, একটা হচ্ছে STI2142, যেটা হচ্ছে অ্যাডমিন। ইনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যিনি মালিক, এই যে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন। আর ইনি হচ্ছে এডিটর। এখন পর্যন্ত কিন্তু সে কোনো পোস্ট করে নাই। সে প্রতিদিন কয়টা পোস্ট করবে এটা আমি এখান থেকে অবজারভেশন করতে পারবো। সো সে যদি প্রতিদিন 2টা পোস্ট করে আমাকে বলে স্যার সারা দিন কাজ করেছে, তাহলে এটা আসলে গ্রহণযোগ্যতা নয়। সো আমি এটা নতুন একটা ইনকগনিটো ব্রাউজার ওপেন করে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসব। এই যে আমি আমার ওয়েবসাইটের হোমে যাচ্ছি, এখান থেকে আমি আমার ওয়েবসাইটের স্কিল অ্যান্ড টেকনোলজির হোমে আসলাম। এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে আমার ইনকগনিটোর মধ্যে আমি আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করতেছি। দেন আমি কোথায় যাব? WP অ্যাডমিন লগইন করব। WP অ্যাডমিন লগইন করলাম। এখন সে তো তারটা লগইন করবে, তাই না? সে তো অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড জানে না। তার ইউজার নেম দিয়েছিলাম আমরা আসির, আমাদের পাসওয়ার্ডও হচ্ছে আসির। দেন আমি এটাকে লগইন করলাম। তো দেখেন তার ড্যাশবোর্ড চলে আসে, এটা হচ্ছে আমাদের আসিরের ড্যাশবোর্ড। এখন আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যা ড্যাশবোর্ড আছে ওরও কি তাই আছে? ওর মধ্যে তা নাই। ওর এখানে কি আছে? ওর এখানে জাস্ট আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোস্ট, কমেন্ট, পেজ, আর হচ্ছে কমেন্ট করতে পারবে, আর কিছু করতে পারবে না। ঠিক আছে, জাস্ট এই 3টা দায়িত্ব আমরা আসিরকে দিয়েছি। এভাবে করে আপনি আপনার ওয়েবসাইটের একাধিক ইউজার যদি চান তাহলে নিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু কেটে দিলাম। ইউজার, অ্যাড নিউ ইউজার, প্রোফাইল, এটা হচ্ছে আপনি আপনার প্রোফাইল চাইলে এখান থেকে দেখতে পারেন। এরপরে টুলসটা এখানে তেমন কিছু নাই, আমরা একটু সেটিংসে যাব। সেটিংসটা আসলে কি? এখানে ফার্স্ট অফ অল দেখুন আমি আমার ওয়েবসাইটের টাইটেল দেওয়া আছে কিন্তু স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট আছে না? আমি চাইলে এই সাইটের পুরো টাইটেলটাকে চেঞ্জ করে দিতে পারি, বা এখানে যে ট্যাগলাইন এগুলো চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এখানে বলি আমার সাইটের টাইটেল হচ্ছে, মনে করেন ধরেন পোলাপাইন পারে না, এটা দিলাম। ইউআরএল চাইলে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, আমি এগুলো চেঞ্জ করলাম না, এটা সেভ করলাম। তো দেখবো আমার ওয়েবসাইটের টাইটেলটা ওইটা আসছে, দেখছেন? এটা চলে আসছে। দেন এটা হচ্ছে আমাদের জেনারেল মোড। সেটিংস এর মধ্যে আমাদের প্রথম অপশন হচ্ছে জেনারেল, এটা। এরপর আমরা রাইটিং এ যাই। রাইটিং এর মধ্যে আপনার জাস্ট এখানে ক্যাটাগরিজ, এই যে পোস্ট ক্যাটাগরিজ এন্ড হচ্ছে আপনার ফরম্যাট, আমার পোস্ট ফরম্যাট, এই দুইটা কিন্তু এখন আমার এখানে আসে নাই। এই দুইটা যদি আপনি ঠিক করতে হয় তাহলে আপনাকে এই পেজ বানাইতে হবে, আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ উইদাউট পেজ ক্রিয়েশন ছাড়া আপনি এটা করতে পারবেন না। সো এখানে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে, পেজ বানাইতে হবে আমাদের। এখানে পেজ বানানোর জন্য আমরা এখানে এই যে পেজ অ্যাড করব, অ্যাড পেজ। এই পেজটা দিয়ে আপনার একটা কাজও হইতে পারে, আরেকটা কাজ হবে এই পেজটা বানানোর সাথে সাথে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা মেনু চলে আসবে। এখানে কোনো মেনু নাই, এখন আছে? এখানে একটা মেনু আসবে, দেখেন আমার একটা মেনু এখানে আসবে। ফার্স্ট অফ অল আমি এখানে লিখলাম
হোম লিখে এটাকে পাবলিশ করলাম। আমি কয়েকটা পেজ জাস্ট বানাবো, একটা হোম বানালাম, দেন অ্যাড নিউ, দেন আমি এখানে বললাম হয়তোবা অ্যাবাউট পাবলিশড, দেন আমরা হয়তোবা আরো 2-3টা নেব, 2টা অ্যাড করলেই আমাদের এনাফ। সো আমরা অ্যাবাউটটাকে কেটে দিচ্ছি, আপাতত হোমটাকেও কেটে দিচ্ছি। আমরা আমাদের এখানে একটা অ্যাড করব, যেটা আমরা দিতে পারি সার্ভিস দিয়ে আমরা এটাকে পাবলিশড করলাম, পাবলিশড। দেন আমরা এটাকেও কেটে দিলাম। আর এখানে আমরা ইউজ করলাম কন্ট্যাক্ট ইউজ করে, দেন আমি এখানে বললাম পাবলিশড। ওকে, সো আমি এখানে কয়েকটা পেজ অ্যাড করে এখানে যখন রিলোড করব তখন দেখবো ওই পেজগুলো আমার এখানে আসছে, যেগুলো যে আমি ক্রিয়েট করেছিলাম অ্যাবাউট, দেন কন্ট্যাক্ট, হোম আর সার্ভিস। ওকে, তো এগুলো অ্যাড করার পরে আমি আমার কি করব, ওই সেটিংসের মধ্যে আসবো, সেটিংসে যেখানে আমি রিডিংয়ে ছিলাম। এখানে এসে দেখেন আপনার পোস্ট ক্যাটাগরি, আপনার এখানে পোস্টের ক্যাটাগরিটা আসলে কি হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার জি ওয়েবের, আপনার গ্রাফিক্সে শুরু হয়নি এখনো। হ্যাঁ, বসতে পারেন। তো এখানে দেখুন পোস্ট ক্যাটাগরি, আমার যতগুলো ক্যাটাগরি আমি কিসের উপর পোস্ট বানিয়েছি, HTML এর উপরে, তাই তো। HTML পোস্টের ফরম্যাট কি, ফরম্যাট হচ্ছে আমার হয়তোবা আমি এখান থেকে রেখেছিলাম নর্মাল পোস্ট, তাহলে আমি এখানে স্ট্যান্ডার্ড দিতে পারি, সমস্যা নেই, স্ট্যান্ডার্ডই থাকুক। দেন আমি একটু নিচে আসবো, এইটাতে তেমন কাজ নেই, আমাদের মূল একটু কাজ আছে রিডিং এর মধ্যে, আমরা এই রিডিংস এর মধ্যে আসবো। এখানে এসে ফার্স্ট অফ অল দেখুন এখানে আমার কি আছে, ইয়োর লেটেস্ট পোস্ট, তাই না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার পুরো ডিসপ্লেটা রাখবো এই স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, এই স্ট্যাটিক ওয়েবসাইট রেখে আপনার হোম পেজটা আপনি দিবেন আপনার হোম। একটা ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করে তখন প্রথম পেজটা কি আসে, হোম পেজ। সো আমরা হোম পেজ দিব। পোস্ট পেজটা আমরা এখানে ইউজ করব, আমাদের হয়তোবা আমি যতগুলো পোস্ট আমি ক্রিয়েট করেছি এই পোস্টগুলো আমার অ্যাবাউটে থাকবে। যেমন আমার এখানে একটা পোস্ট ছিল, এখানে একটা পোস্ট আছে, আমার পোস্টটা কি, আমার ওয়েব ডিজাইন। তো এই পোস্টটা যেন আমার অ্যাবাউট পেজের মধ্যে থাকে, নট হোম পেজ। এখন এই পোস্টটা কোথায় আছে, আমার হোম পেজে, তাই তো। আচ্ছা, দেন আমরা এটাকে করে আপনি একটা পেজের মধ্যে কতগুলো পোস্ট চাচ্ছেন এটাও আপনি এখানে বলে দিতে পারেন, এখানে 10, 20, 30, 50 হতে পারে, অ্যাজ ইউর উইশ। দেন আমি এটাকে সেভ করবো। একটু সেভ করার পরে আমার এখানে এই যে রেডিংটা চলে আসছে, ডিসকাশন কি, মিডিয়া কি, পারমালিঙ্ক কি, এগুলো আমি একটু আগেই বলেছিলাম আপনাদের। আচ্ছা, দেন এটাকে আমি রিলোড করে দেখেন, দেখছেন আমার এখানে একটা কি আসছে, একটা মেনুও চলে আসছে। এখন আমার এখানে কিন্তু কোনো পোস্ট নাই, কোনো পোস্ট আছে আমার এখানে, কারণ আমি বলে দিচ্ছি আমার পোস্টগুলো কোথায় থাকবে, অ্যাবাউট পেজে থাকবে। অ্যাবাউট কোথায়, এই যে অ্যাবাউট, ক্লিক করলাম। অ্যাবাউটে আসার পরে আমি যখন নিচে আসবো তখন দেখতে পাচ্ছি যে আমার ওয়েব ডিজাইনিং এর যে পোস্টটা, এটা আমার ওয়েব ডিজাইন পোস্টটা অ্যাবাউটের মধ্যে চলে আসছে। ক্লিয়ার। আমি যখন হোমে যাব তখন আবার দেখবো যে আমার এই এখানে কোনো পোস্ট আমার নাই। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক ওয়ার্ডপ্রেসের জাস্ট ফাংশনাল, এগুলো এখানে যতগুলো ফাংশন ছিল এই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে কি আমরা থিম আপলোড করব, থিম কিভাবে আপলোড করতে হবে, অ্যাক্টিভ করতে হয়, ঠিক আজকে দেখবো আমরা পরের ক্লাসে। কিন্তু পরের ক্লাসে কিন্তু আমাদের আরো কাজ আছে, কাস্টমাইজেশন শেষ করতে হবে। আমাদের থিম আপলোড হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসের কন্টেন্ট। আচ্ছা, তো দেখুন আমাদের এখানে এই মেনুগুলো আমরা দেখেছি, এগুলো দেখেছি। এখানে দুইটা অ্যাডভান্স মেনু আছে, ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেসের এই দুইটা মেনুর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাপারেন্সের মধ্যে আমাদের থিমগুলো ডিপেন্ডস করে। আমার যত থিম মেইনটেনেন্স, আমার থিমটা মেইনটেনেন্স করতে হবে অ্যাপারেন্সের এই মেনু থেকে। এখানে যদি কোনো প্লাগইন অ্যাড করতে চাই, আপনি যদি কোনো প্লাগইন অ্যাড করতে চান, এখানে যেগুলো আছে সেগুলো নিব না, অ্যাড নিউ এর উপরে ক্লিক করব। অ্যাড নিউ এর উপরে ক্লিক করব। এখানে আপনি যদি কোনো প্লাগইন এখান থেকে অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারেন, বা আপনি যদি কোনো থিম আপলোড করতে চান সেটাও করতে পারেন। ঠিক আছে, আপলোড মানে কি, আপনার কোনো থিম যদি আগে থেকে থাকে, হ্যাঁ আগে থেকে কোনো থিম থাকে সেটাকে জাস্ট আপলোড করে দিব। আমার কম্পিউটার থেকে আপলোড করব, তখন আপলোডে আসবো। আর যদি আমি সার্চ করেন এখান থেকে কোনো টেমপ্লেট বা কোনো থিম বের করতে চাই সেটাও নিতে পারি। আমি জাস্ট এখানে একটা থিম সার্চ করব, সবাই অ্যাস্ট্রা নামে একটা থিম আছে আমাদের, অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থিমটাকে আমরা সবাই অ্যাক্টিভ করব। অ্যাস্ট্রা লিখে জাস্ট এখানে আমরা বলবো ইনস্টল। কি ব্যাপার, জাস্ট
জাস্ট ইনস্টলের উপর ক্লিক করবো। আমরা এটাকে ইনস্টল করে শেষ করে দিচ্ছি। ইনস্টল করব। ইনস্টল হওয়ার পরে যে কোনো কিছু ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হয়। আমি জাস্ট এখানে অ্যাক্টিভের উপর ক্লিক করব। অ্যাক্টিভ করার পরে আপনাকে ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটের এই ভিজিটের অপশনটা দিচ্ছে, এখানে আগে একটু ক্লিক করেন। দেখেন আগে যেরকম ছিল তার থেকে কিছু হলেও চেঞ্জ হয়েছে না? হয়েছে কিনা? আচ্ছা, এরপরে জাস্ট আমার এই থিমটা কি করতে হবে? সেট আপ করতে হবে। তো এখান থেকে আমি একটু এখানে আসি, কাস্টমাইজ, কাস্টমাইজ না, কিন্তু আমাদের একটা মিসিং হয়েছে, একটা জিনিস একটু করে নেওয়া দরকার ছিল। সেটা হচ্ছে আগে সাইট রিসেট করে নিতে হয়। সাইটটা রিসেট করে নিলে এই প্রবলেমটা আর আমাদের হতো না। যেই রিসেটটা কিভাবে করবেন তার জন্য একটা প্লাগইন লাগবে। দেখেন অ্যাড নিউ প্লাগইনের উপরে ক্লিক করবেন। আমি একটা প্লাগইন অ্যাড করব, যেই প্লাগইনের নামটা হচ্ছে আমাদের WP রিসেট। দেন এটা সার্চ করলেই চলে আসবে WP রিসেট নামে একটা প্লাগইন। এখান থেকে এই যে WP রিসেট, এটাকে ইনস্টল নাও এর উপরে ক্লিক করব আমরা। দেন জাস্ট অ্যাক্টিভ করব। এখানে দেখেন টুলসের মধ্যে এখন কোনো আমাদের WP রিসেট নাই, কিন্তু অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে টুলসের মধ্যে আমাদের একটা অপশন আসবে WP রিসেট। যদি নিচে আসেন, এই যে টুলসের মধ্যে একটা অপশন আসবে আমাদের WP রিসেট, দেখছেন? এই যে এটার উপরে একটা ক্লিক করব। এইটা দিয়ে আগে সাইটটাকে রিসেট করে নেবেন সবাই। যেই কাজটা আমরা তখন করেছি এই কাজটাকে আমরা আগে রিসেট করে নিব। আমরা এখানে বলবো রিসেট, টাইপ হচ্ছে আমাদের রিসেট, দেন হচ্ছে রিসেট সাইট, ওয়ার্ডপ্রেস রিসেট। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের এখন যদি আপনি ওই হোম পেজে যান তাহলে দেখবেন এখানে কিছুই নাই। একদম প্রথম যে ওয়ার্ডপ্রেসটা আমরা করেছিলাম ওইটা আসে, তাই না? এতক্ষণ যা কিছু করেছি সব কিছু চলে গেছে, কোনো কিছুই নাই। এখন হলো আমাদের ওই প্লাগইনটার আসলে থিমটার কাজ করতে হবে। এখন দেখুন আমি আমার এই অ্যাপারেন্সের মধ্যে একটু আসি, থিমস, এগুলোকে আমি আপাতত একটু কেটে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে আমি আপাতত কেটে দিলাম। ম্যানেজ থিমের মধ্যে এসে যে এক্সট্রা যে থিমটা ছিল এটাকে এখন আমরা অ্যাক্টিভ করব, WP রিসেট করার পরে অ্যাক্টিভ করব। এখন দেখেন আমাদের এই গেট স্টার্টেড অপশনটা দিয়েছে, কিন্তু যদি WP রিসেটটা না করে আমরা করি তাহলে এই গেট স্টার্টেড অপশনটা আমরা পাবো না। তো আমরা এখানে একটা ক্লিক করব, গেট স্টার্টেড উপর ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেন এটা আমাদের অ্যাক্টিভের জন্য একটু সময় নেবে। হ্যাঁ, 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় নেবে। অ্যাক্টিভিং হচ্ছে, এটা একটু ওয়েট করেন। বসুন। দেখেন আমার এই পেজে চলে আসবে। এই পেজে আসার পরে আপনাদের এখানে একটা ভিডিও দিবে, আমাদের এই ভিডিওটা দরকার নেই। হ্যাঁ, এই ভিডিওটা আমরা দেখবো না, এটাকে জাস্ট স্কিপ করে বিল্ড ইওর ওয়েবসাইট নাও এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ওয়েবসাইটে কি দিয়ে বিল্ড করবেন? আমরা অলওয়েজ ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে বিল্ড করে থাকি। আমাদের ব্লক এডিটর এলিমেন্টর আছে ব্রিফ বিল্ডার, সো এখানে এলিমেন্টের উপর ক্লিক করব, জাস্ট এলিমেন্টের উপর ক্লিক করব। দেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলোর মধ্যে সব কিছু আপনি ইউজ করতে পারবেন না। এটা দেখেন প্রিমিয়াম, এটা আপনি ইউজ করতে হলে আপনাকে টাকা দিতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। এইটা ফ্রি, এটা আপনি ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন। কিন্তু যেগুলোতে আমাদের প্রিমিয়াম লেখা, আমি যদি একটু নিচে আসি, এখান থেকে জাস্ট একটু নিচে আসি, দেখেন যেগুলোতে প্রিমিয়াম লেখা এগুলো আমি ইউজ করতে পারবো না, ফ্রিগুলো ইউজ করব। এখান থেকে এই যে ভেজিটেবল, যেটা আমাদের অর্গানিক স্টোর, এটা তুমি করবা আসির, তুমি এটাকে অ্যাক্টিভ করবা। আর আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এই যে সিম্পলি নেচার, এটা আপনি করবেন,
ঠিক আছে, এই দুইজনে দুইটা থিম করবেন। আমি আপাতত উপরে একটা থিম ফ্রি থিম অ্যাক্টিভ করে দিচ্ছি, যেমন এইটাকে আমরা অ্যাক্টিভ করব। ক্লিক করলাম, দেন এখান থেকে একটু নিচে এসে এটাকে স্কিপ করে দেবেন, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। নিচে এসে আবার আমি এটাকে স্কিপ অ্যান্ড কন্টিনিউ করবো, এখানে আমি বললাম কন্টিনিউ। এখন আপনার কাছে যেটা নাম চাচ্ছে, আপনার নাম আমরা বললাম আমাদের নাম হচ্ছে আসির, ইমেল বললাম আমরা যে কোনো একটা ইমেল আমরা এখান থেকে দিয়ে দিলাম। আই এম ওয়ার্ডপ্রেসের হয়তো বা ইন্টারমিডিয়েট, দেন ওয়েবসাইট বিল্ডার করছি কার জন্য, ফর মাই, আমার জন্য। দেন নিচে আসবো, নিচে এসে এখানে আই এগ্রি, এগুলো আপনি দিলেও দিতে পারেন বা স্কিপও করতে পারেন, নো প্রবলেম। এখন আমার এই ওয়েবসাইটটা কি হচ্ছে, বিল্ড হচ্ছে, মানে আমার ওয়েবসাইট এখানে আপলোড হচ্ছে। এখানে যদি এখানে রিলোড করি অল্প একটু চেঞ্জ পাবো, কিন্তু এটা যখন আমরা 100% হয়ে যাবে, পুরোটা 100% কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে ফুললি একটা ওয়েবসাইট আমি দেখতে পাবো। ঠিক আছে, আমার এই যেই টেমপ্লেটটাকে আমি নিয়েছিলাম, যেই টেমপ্লেটটাকে আমি নিয়েছি, ফুল টেমপ্লেটটা আমার এই আউটপুটে চলে আসবে। ঠিক আছে, যেটা 100% হবার পরে। ওকে, তানভীর আপনারটা দিবে? স্যার আমি তো স্যার মানে ফার্স্ট থেকে শুরু করতে চাচ্ছি না। তাহলে ব্যাচ চেঞ্জ করছেন? না করিনি এখনো। মানে এটা পরে করব। আচ্ছা ঠিক আছে, গ্রাফিক্সটা শেষ হবে। আচ্ছা। এটা 11% হয়ে গেছে আমাদের, এটা বেশি সময় লাগবে না, হঠাৎ করে দেখবেন 100%-এর কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, আমরা 11 থেকে 20 যাবে, 20-এর পরে আমাদের 80 থেকে 90% চলে যাবে। হ্যাঁ, 90 থেকে 100-এ চলে যাবে।